ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি, চাকরি হতে আয়। চাকরি হতে আয় এই চ্যাপ্টার থেকে আমাদের সাধারণত প্রত্যেক বছরই অঙ্ক আসে। এর আগে আমরা নিয়ম শিখছিলাম এবং দুইটি ক্লাস করছিলাম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। সবাই একটু ধৈর্য সহকারে ম্যাথটি দেখব এবং আমি একদমই চলে যাচ্ছি, পারলে আমার সাথে করেও নিতে পারবেন। আর না করলে একটু মনোযোগ সহকারে দেখব এবং আপনারাই বলবেন। আমি নিজে আমি করব, আপনারা আপনাদের দ্বারা বলাবো এবং আমি লিখবো। সবাই একটু মনোযোগ দিলে ক্লাসের পড়া আশা করা যায় ক্লাসই হয়ে যাবে। যেমন আমাদের এই যে ম্যাথটা, আমাদের কমার্স পাবলিকেশন বইয়ের 22 নম্বর ম্যাথ। জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। তাহলে বলা আছে আমাদের যে ব্যক্তি করদাতা, যে ব্যক্তিটা থাকবে, এই ব্যক্তি দুইটি পজিশনে থাকতে পারে। একটি হচ্ছে সরকারি কর্মকর্তা আর একটি হচ্ছে বেসরকারি কর্মকর্তা। আমরা গত ক্লাসগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ট্যাক্স নির্ণয় শিখছিলাম। আজকে আমরা বেসরকারি, একটু ভালোভাবে সবাই খেয়াল করব, বেসরকারি কর্মকর্তা বা কর্মচারীর কিভাবে ট্যাক্স নির্ণয় করতে হয় এটা দেখব। 2023 সালে 30 জুন তার আয় ছিল নিম্নরূপ। তাহলে আমাদের মূল বেতন, এই যে মূল বেতন দেওয়া আছে, তাহলে এটা আমরা সরাসরি লিখবো। এখানে মূল বেতন দেওয়া আছে মাসিক 40,000 টাকা। তার মানে আমরা লিখবো হচ্ছে মাসিক 40,000, 40,000 গুণন কত হবে? 12। 12। অর্থ ভাতা মূল বেতনের উপর পার্সেন্ট ধরবো। চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা। তাহলে 2,000 টাকা চিকিৎসা ভাতা আমরা কি করব? মাসিক 2,000, 12 দিয়ে গুণন দিয়ে 24,000 করব। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। তাহলে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ, অর্থাৎ আমাদের এখানে উৎসব ভাতা ছিল হচ্ছে কত? 40,000। 40,000 গুণন 2। 40,000 গুণন 2 দিব। তারপরে আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতার সাথে এবং চিকিৎসা ভাতার সাথে, আপ্যায়ন ভাতার সাথে এবং চিকিৎসা ভাতার সাথে আমাদের এই প্রকৃত খরচ, এই শব্দটুকু উল্লেখ থাকতে পারে। কার সাথে থাকতে পারে? আপ্যায়ন ভাতা আপ্যায়ন এবং ভাতা আর হচ্ছে চিকিৎসা ভাতা চিকিৎসা যদি ভাতা। থাকে, তাহলে এইটুকের আমাদের কোনো কাজ করতে হবে না। প্রকৃত খরচের কোনো কাজ করতে হবে না। তাহলে আমাদের লিখতে হবে আপ্যায়ন ভাতা 1500 টাকা মাসিক। এই আপ্যায়ন ভাতা নিয়ে আমরা একটা আলোচনায় করছিলাম যে আপ্যায়ন ভাতার সাথে যদি অফিস উল্লেখ থাকে, এই যে অফিস চলাকালীন সময়ে যদি আপ্যায়ন ভাতা হয়, তাহলে কি করতে হবে? সম্পূর্ণ অকার ধার্য করতে হবে। অফিস চলাকালীন কোনো কিছু কি বলা আছে এখানে? বলো। অফিস না স্যার। চলাকালীন কোনো কথা বলা নেই। যদি বলা থাকে আপ্যায়ন ভাতা মাসিক 1500 টাকা, যা অফিস চলাকালীন সময়ে ব্যয় হয়েছে, তাহলে এটা আপ্যায়ন ভাতা সম্পূর্ণ অকার্যধার্য হবে। আর এখানে কোনো কিছু বলা নেই। কোনো কিছু বলা নেই মানে এই আপ্যায়ন ভাতাটা আমরা কি করব? সরাসরি ফাইনাল করে দিয়ে দিব। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। যাতায়াত ভাতা, যাতায়াত ভাতার সাথেও আমরা একটা রুল পড়ছিলাম যে যাতায়াত ভাতা এখানে বলছে মাসিক 3,000 টাকা। তাহলে আমাদের হবে 3 × 12 = 36,000 টাকা। তাহলে আমরা এই 36,000 টাকাকে কি করতে পারি? বাদ অকওয়ার্ড ধার্য সম্পন্ন 36,000 টাকা আমরা ধরে নিতে পারি। এই যাতায়াত বাবদ 36,000 টাকা আমাদের দেওয়া হয়েছিল, এই টাকাটা আমাদের সম্পূর্ণ ব্যয় হয়েছে আমরা ধরে নিতে পারি। এই যে যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা আয়কর আইন 2023 অনুসারে যাতায়াত ভাতার ব্যয়িত অংশ পর্যন্ত অকার্যধার্য। এখানে ধরে নেওয়া হলো সম্পূর্ণ ব্যয় হয়েছে। তাহলে সম্পূর্ণ ব্যয় হয়েছে যদি আমি ধরে নিই, তাহলে যাতায়াত ভাতাটা কি করব? প্রথম করে দিব, দিয়ে অকার্যধার্য সম্পূর্ণ মানে যে টাকা আছে ওই টাকায় বাদ দিয়ে ফাইনাল করে কি দিব? বলো। ফাইনাল করে কি দিব? স্যার 0। জিরো দিব। এখন আমাদের কোশ্চেনে এভাবে বলা থাকতে পারে
যেমন যাতায়াত ভাতা আমরা দিলাম 3,000 গুণন 12, 3,000 গুণন 12, 36,000 দিলাম না? বলো। 3,000 গুণন 12। এখন বলা থাকলো যাতায়াত ভাতা বাবদ ব্যয় হয়েছে 20,000 টাকা। যদি ওরা বলে দেয় যাতায়াত ভাতা বাবদ ব্যয় হয়েছে 20,000 টাকা, তাহলে কি সম্পূর্ণ আকার ধার্য হবে? না না স্যার। স্যার। 20,000 টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পর যতটুক ব্যয় হবে এতটুক বাদ দিয়ে যদি কোনো টাকা থাকে তাহলে আমরা এই করে দিব। আর যদি না থাকে তাহলে আমরা জিরো করে দিব। কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নিব সম্পূর্ণ টাকা আমাদের ব্যয় হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছি কি? বলেন। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তিনি মানে কে? এই যে কর্মচারী শাকিল আহমেদ, শাকিল আহমেদ তার 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও উক্ত তহবিলে প্রদান করেন। কত প্রদান করবে? এই দশ শাকিল দশ পার্সেন্ট পার্সেন্ট নিয়োগকর্তাও দিবে 10%। এই নিয়োগকর্তা যতটুক দিচ্ছে এতটুক হচ্ছে এই কর্মচারীর জন্য কি হচ্ছে? কর্মচারীর আয় একটা হচ্ছে। আয় হচ্ছে। তাহলে এই টাকাটা আমরা কি করব? আয় হিসাবে নিব 10%। আর যখন বিনিয়োগ ভাতা করব তখন এই তখন এটা কর্মচারী ডাবল হয়ে রেখেছে নিব। 10%, নিয়োগকর্তা রেখেছে 10%, তাহলে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। দ্বিগুণ। বিনিয়োগ ভাতার ভিতরে এই টাকাটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেল। আমরা কি এতটুক কি বুঝতে পারলাম সবাই? বলেন। তারপরে তো অঙ্ক জি আমি স্যার। করাবো। যতটুক বুঝাইলাম এতটুক আমরা বলতে পারবো এখন? বলেন। এখন আমরা ম্যাথটা ইনশাল্লাহ। সলভ করবো, এতটুক বলতে পারবো কিনা? আর জি আমাদের স্যার। দেখো, বিনিয়োগ ভাতায় কিছু এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না। তাহলে বিনিয়োগ ভাতার ভিতরে এমন কিছু এন্ট্রি রয়েছে যে এন্ট্রিগুলো বিনিয়োগ ভাতাতে কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমাকে ভাতার ভিতরে অন্তর্ভুক্ত হয় না। এই এন্ট্রিগুলো আমাদের একটি ভালোভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, যেগুলো এন্ট্রি বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হয় না তার জন্য আমি একটা আলাদা আলাদা চার্ট দিয়ে দিব। ওই চার্টটা একটু রিডিং করবা সবাই। তাহলে আপাতত মনে রাখি আমরা পারিবারিক খরচ, তারপরে পারিবারিক খরচ, সংসার পরিচালনা খরচ, বই ক্রয়, ছেলে মেয়ে ছেলে মেয়ের বিবাহ, স্ত্রীর বিবাহ বার্ষিকীতে উপহার, ছেলে মেয়ের স্কুলের বেতন, অর্থাৎ যেগুলো আমাদের পারিবারিক খরচ, এগুলো আমাদের বিনিয়োগ ভাতাতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই যে আমরা যে ম্যাথটা করতেছি এই ম্যাথটাতে তারপরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, রাষ্ট্রপতির ত্রাণ তহবিল, এগুলো বিনিয়োগ খাতাতে অন্তর্ভুক্ত হয় না। অথচ এখানে তোমার দেওয়া থাকবে, যেমন এই যে এখানে দেওয়া রয়েছে ক নম্বরেই রয়েছে কি? পারিবারিক ব্যয়। তাহলে এই পারিবারিক ব্যয়টা আমাদের বিনিয়োগ খাতাতে অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এটা হবে না। তারপরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, এটাও আমাদের বিনিয়োগ খাতাতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। হবে না। এখন এই যে এখানে জীবন বীমাটা, এটা অন্তর্ভুক্ত হবে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাকে চিনতে হবে, আমি যেমন দেখা মাত্রই বললাম যে এই ম্যাথের ভিতরে যে এন্ট্রি গুলো রয়েছে তার ভিতরে দুইটি অন্তর্ভুক্ত হবে না। যদি আমি এই এন্ট্রি গুলো আপনাদের দিয়ে দিই তাহলে আপনারাও পরামাত্র বলতে পারবেন যে ভাইয়া এটা অন্তর্ভুক্ত হবে না, তারপরে এটা অন্তর্ভুক্ত হবে না, চোখ ফালালি বুঝতে পারবেন। যদিও এই এন্ট্রি গুলো আপনাদের কি থাকে? মস্ত থাকে। তারপরে এইখানে যদি একটা অতালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় দেয় তাহলে এটাও অন্তর্ভুক্ত হবে না। তালিকাভুক্তটা অন্তর্ভুক্ত হবে, অতালিকাভুক্তটা অন্তর্ভুক্ত হবে না। যদি আমাদের বলা থাকে যেমন বই ক্রয়, এই বই ক্রয়টাও অন্তর্ভুক্ত হবে না। তারপরে হজ স্কিমে জমা, হজ স্কিমে জমা থাকলেই অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই এন্ট্রিগুলোর একটা, স্যার, যেগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো একটু এগুলোর একটা আলাদাভাবে চার্ট আমাদের লিখে আমি দিন। বলতে প্রথমেই বলছি, এগুলোর একটা চার্ট আপনাদের ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন বা জি হোয়াটসঅ্যাপ স্যার। গ্রুপে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে প্রথমে আমরা কি লিখবো? যে এভাবে মূল লিখবো, বেতন মূল বেতন 40,000 গুণন 12। 12। ক্যালকুলেটর আছে সবার কাছে? জি স্যার। তাহলে আমরা প্রথমে 1 নম্বর দিই, দিয়ে আমরা না লিখলেই চলবো, আপনারা শুধু একটু বলেন, আমি এখানে লিখতেছি। তাহলে প্রথমে সুন্দর একটু ধীরে ধীরে যাচ্ছি, মানে আপনাদের যাতে একদম মেমারির মধ্যে
ফিক্সডটা বসে। তাহলে আমরা লিখবো হচ্ছে ভাবে, কি লিখবো প্রথমে? মূল মূল বেতন। বেতন। মূল বেতন, তাহলে কিভাবে লিখবো মূল বেতনটা? মূল বেতন হচ্ছে আমাদের কত টাকা? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা হচ্ছে আমাদের কি ছিল? বলেন, 40,000 টাকা কি ছিল এক মাসে না? জি স্যার। তাহলে 12 দিয়ে গুণন দাও, কত হয়? স্যার 4,80,000। 4,80,000। সবাই একটু ভালোভাবে খেয়াল করবো, যার যেখানে প্রবলেম হবো আবার একটু বলবো আমরা। তারপরে 2 নম্বর। তাহলে 2 নম্বরে আমাদের কি রয়েছে আমরা একটু দেখি আমাদের কি রয়েছে। 2 নম্বরে রয়েছে আমাদের মহার্ঘ ভাতা 20%। তাহলে আমরা লিখবো হচ্ছে মহার্ঘ ভাতা। কিভাবে হবে মহার্ঘ ভাতাটা? কার চার উপর লাখ হবে? আশি হাজার গুণন 20%। 4,80,000। 4,80,000 ইন্টু কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। 4,80,000-এর উপরে 20% কাটো। সবাই বসে না থেকে একটু আমার সাথে প্র্যাকটিস করো, ক্যালকুলেটর ব্যবহার করো। তাহলে কত হয়? 4,80,000, 93,000 স্যার। 96,000। এগুলোর সাথে কোনো কাজ নেই, এগুলো আমরা নিয়মে দেখছিলাম, দেখছিলাম না? বলেন। জি স্যার। নিয়মের শীটটাও আপনাদের দিয়ে দিছিলাম। তারপরে হচ্ছে আমাদের উৎসব বোনাস। চিকিৎসা ভাতা। চিকিৎসা চিকিৎসা ভাতা ভাতা। মাসিক 2,000 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা কি করব বলো? দুই দুই হাজার হাজার গুণন 12। 2,000 গুণন হচ্ছে 12। চিকিৎসা ভাতার সাথে কি কোনো কাজ করব আমরা? চিকিৎসা ভাতার সাথে জি স্যার। আপাতত নেই। চিকিৎসা ভাতার সাথে কোনো কাজ, কোনো কিছু উল্লেখ নাই। কোনো কিছু জি উল্লেখ না স্যার। থাকলে আমরা কাজ করব না। কখন কাজ করব? জানি না। এই যেখানে চিকিৎসা ভাতার সাথে আমরা নিয়ম এটা দিয়ে দিছিলাম, দেখো। চিকিৎসা ভাতার সাথে আমরা কখন কাজ করব? এটা হচ্ছে আমাদের চিকিৎসা ভাতার সাথে কি বলা থাকলে কাজ করতে হবে। এই যে এখানে দেখো আমাদের চিকিৎসা ভাতার রুলটা ছিল, আহ, চিকিৎসা ভাতা, এই যে চিকিৎসা ভাতা, এই যে এখানে বলা থাকা লাগবে যে ব্যয়িত অংশ যে সকল কর্মচারী হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার, সার্জারি, চিকিৎসা ভাতা সম্পূর্ণ আকার ধার্য। যদি বলা থাকে চিকিৎসা ভাতা, আহ চিকিৎসা ভাতা হার্ট অপারেশনের জন্য, লিভারের জন্য বা ক্যান্সারের জন্য, সার্জারির জন্য, এগুলো যদি বলা থাকে তাহলে আমরা সম্পূর্ণ আকার ধার্য করব। কোনো জি কিছু স্যার, বুঝতে পারছি। হলে আমরা সরাসরি ফাইনাল করে দিয়ে দিব, মানে এই টাকার উপরে ট্যাক্স দিতে হবে। কোনো কিছু আমাদের আজকের যে ম্যাথটা, এই ম্যাথে শুধু বলে দিছে যে চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা, কোনো কিছু আর বলা নেই কিসের জন্য হইলো, বলা আছে? না স্যার। তাহলে আমরা সরাসরি দিয়ে দিলাম 24,000। ঠিক আছে জেরিন, বুঝতে পারছি? সেরিন, জি স্যার, বুঝতে পারছি। যদি না বুঝেন তাহলে আবার বলবো, একটু অন্যরা যদি সমস্যা হয় বলে না আমাকে। উৎসব বোনাস কি করতে হবে? 2 মাসের মূল বেতনের সমান। তাহলে উৎসব বোনাস কি লিখবো আমরা? বলো। স্যার, চল্লিশ 40,000 হাজার গুণন গুণন 2। 2। 80,000। উৎসব বোনাস। আমি একদম চলে যাচ্ছি, ধৈর্য সহকারে দেখলে এই ক্লাসটা করার সাথে সাথে আশা করি আপনি এই ম্যাথটা সলভ করতে পারবেন। তাহলে আমাদের চিকিৎসা ভাতা 2 মাসের মূল বেতনের সমান। তাহলে এক মাসে মূল বেতন হচ্ছে আমাদের 40,000 টাকা ইন্টু 2। আর একটা ম্যাথ ভালোভাবে যদি সলভ করতে পারেন, দেখবেন বাকি ম্যাথগুলো এটা 90% সেম থাকবে। শুধুমাত্র 10% পরিবর্তন হতে পারে। যদি কোনো পরিবর্তন হয় বা দুইটা একটা এন্ট্রি যদি সমস্যা হয়, আমাকে মেসেজ দিলি আমি বলে দিব, বা মেসেঞ্জারে কল দিলি বলে দিব। শুধুমাত্র আপনি আপনার প্র্যাকটিস করার সময় যে কোনো এন্ট্রির সমস্যা হলে পিক তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা একবার কল দিবেন, ভাই এই এন্ট্রিটা একটু বলে দেন, তাহলে বলে দেবেন ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো আমরা। বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের এন্ট্রিগুলোর সাথে একদম পরিচয় হয়ে যাবো। তারপর আমরা কি আপ্যায়ন ভাতাটা কিভাবে লিখবো বলেন? 1500 গুণন 12। আপ্যায়ন ভাতা 1500 গুণন 12। তাহলে আপ্যায়ন ভাতাটা আমাদের কত? আপ্যায়ন ভাতা কি আমরা বুঝতে পারছি? সরাসরি দিয়ে দিব, যেহেতু আমাদের কি নাই বলেন তো। আপ্যায়ন ভাতা কখন সম্পূর্ণ আকার ধার্য করব জেরিন? অফিস। ভাতা সম্পূর্ণ আকার ধার্য করব কখন? যখন অফিস বলা থাকবে। জি অফিসের স্যার, যখন অফিস বলা থাকবে তখন। আপ্যায়ন করা হলে সম্পূর্ণ আকার ধার্য। অফিস বলা না থাকলে এই টাকাটা আমরা সম্পূর্ণ আয় হিসাবে নিয়ে নিব। আপ্যায়ন ভাতা লিখলাম। তারপর আমাদের আপ্যায়ন ভাতার পরে কি রয়েছে খেয়াল করি আমরা।
আপ্যায়ন ভাতার পর রয়েছে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা বলে দিছে আমাদের মূল বেতনের 60%। একদম সিম্পল জিনিস। তাহলে আমরা সরাসরি লিখলাম বাড়ি ভাড়া ভাতা। তাহলে বাড়ি ভাড়া ভাতা কার উপর 60% ধরবো বলেন তো? 40,000। বাড়ি ভাড়া ভাতা কার উপরে? মূল বেতনের উপরে। তাহলে মূল বেতন হচ্ছে আমাদের 4 লক্ষ কত? 80,000। মানে মূল ও, বেতন 12 মাসের পার্সেন্ট সবসময় ধরবো হচ্ছে কার উপরে? মূল আমরা বেতন। পার্সেন্ট গুলা ধরবো হচ্ছে এই যে মূল বেতন যেটা 12 মাসের টাকা রয়েছে, এই 12 মাসের টাকার উপরেই সব পার্সেন্ট গুলা ধরবো। ঠিক আছে? আর যদি আমি 1 মাসের তার উপর ধরি, তাহলে আবার আমার ওটাকে 12 দিয়ে গুণন দিয়ে 12 মাসে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট বলছে? 60%। সকল পার্সেন্ট তাহলে আমরা এই যে মূল বেতনের 12 মাসে যে টাকা হয়েছে এই টাকার উপরে ধরবো। খেয়াল থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে কত হয় দেখেন। 2,88,000। 2,88,000। 2,88,000। আচ্ছা, তারপরে আমাদের বাড়ি ভাড়া গেল। বাড়ি ভাড়ার পরে আমাদের কি রয়েছে? যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। তাহলে কি করব বলেন তো? যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। 3,000 গুণন 12। যাতায়াত ভাতা কোথায় দিব এটা? ফাইনাল করে না কোথায় দিব বলেন? স্যার, নগদ প্রাপ্ত কি আছে? কোনো কিছু বলা নাই, তাহলে ধরে নিব সম্পূর্ণটুক ব্যয় হয়েছে। তাহলে এটা অকার্যধার্য করে দিব। এটাই নগদ। ও, কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নিব আমার সব টাকা ব্যয় হয়েছে, তাহলে লিখবো বাদ অকর ধার্য। তাহলে অকর ধার্য কতটুকু লিখে দিব? 36। অকর ধার্য। অকর ধার্য আমাদের হবে 36,000 ধরে। যা ছিল উপরে নিচেও তাই। অর্থাৎ উপরে যদি আমার 1,000 থাকে, নিচেও 1,000 টাকা। তার মানে এই টাকাটা আমাদের কত দেখাইতে হবে? অকরধার্য করে 0 দেখাইতে হবে। সব টাকাই অকরধার্য। ঠিক আছে? বুঝতে পারছি না? কারো সমস্যা হলে বলেন। কারোর সমস্যা হলে বলেন। আচ্ছা, তারপরে আমরা যাই। যাতায়াত ভাতা দিলাম। তাহলে এটা কি হবে বলো তো? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কি লিখতে হবে বলো? অনুমোদিত কি লিখতে হবে? ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান। তাহলে নিয়োগকর্তা কত পার্সেন্ট দান করছে? 10%। কার উপরে পার্সেন্টটা ধরবো বলো? 80,000। 4,80,000। তাহলে 4,80,000 গুণন 10%। তাহলে 4,80,000 10% ধরলে আমাদের হবে 48,000। তাহলে আমাদের আয়গুলো দেওয়া শেষ হলো। তাহলে আয়গুলোর সম্বন্ধে আমরা, তাহলে আমরা কি পেলাম? এই যে মূল বেতনটা আমরা সরাসরি লিখলাম, মহার্ঘ ভাতাও সরাসরি লিখলাম, চিকিৎসা ভাতাটাও সরাসরি দিলাম, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান সরাসরি, আপ্যায়নও সরাসরি, বাড়ি ভাড়াও সরাসরি দিলাম। শুধুমাত্র এই যাতায়াতটা, যাতায়াতটা আমরা ধরে নিলাম যে আমাদের যে টাকা যাতায়াত বাবদ দিছিল সব টাকাই আমরা যাতায়াত বাবদ ব্যয় করে ফেলাইছি। তাহলে এই জন্য এটা কি করলাম? সম্পূর্ণ অকার্যধার্য করলাম। আর তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ দান করছে। তাহলে এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান দিলাম 10%। আর এই খরচগুলো দিয়ে আমরা পরের স্টেপটা করব। কোন স্টেপটা? বিনিয়োগ ভাতাটা। বিনিয়োগ। আচ্ছা, আমরা এবার তাহলে যোগ করি। আমাদের যোগফল কত হয় একটু যোগ করেন। যোগফল কত হয় দেখেন। একটু যোগ করেন দুটো। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে মোট আয়। তাহলে মোট আয় আমাদের কত টাকা হলো? এর থেকে আমরা একটা বাদ লিখে দিব। বাদ। মোট আয় লেখার পরে বাদ লিখবো। চাকরি হতে, কত কিছু না লিখলেই হবে, এইটুক লিখলেই হবে। চাকরি হতে আয়ের 1/3। সরাসরি লিখে দিলাম, চাকরি হতে আয়ের 1/3। কত হলো যোগ করেন একটু, আমি এটা লিখি আপনারা একটু যোগ করেন। স্যার, 10,34,000।
উপরের যোগফল 10,34,000। 10,34,000। আর চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ। তাহলে এক তৃতীয়াংশ কার উপর ধরতে হবে? চাকরি হতে আয়ের। তাহলে চাকরি হতে আয় হচ্ছে আমাদের 10,00,000, কত বের হলো? 34,000। এই 10,34,000 ভাগ 3 দিয়ে দিলেই হবে। ভাগ 3 কত বের হয় দেখো। ভাগ 3, 3,44,667 তিন লাখ 44,666। টাকা দেওয়া হবে। জি এত স্যার, টাকা। 6,000। অথবা কত টাকা হবে? 4,50,000। 4,50,000 টাকা। এটা কোথায় থেকে আসবে? এটা রুল। রোল। 4,50,000 টাকা। কি লিখতে হবে? এই দুইটার মধ্যে কি লিখতে হবে? যেটা কম। যাহা কম বা ছোটটি। তাহলে ছোট কোনটা? ফার্স্ট স্যার। 3,00,000। ছোট হচ্ছে 3,44,667 টাকা। এটা ছোট না? বলো। ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা কি করব? এবার উপর থেকে এটা বিয়োগ করে দাও। বিয়োগ করে কত বের হলো? তাহলে 6,00,000। 6,89,333। তাহলে এটা হবে চাকরি হতে মোট। এই টাকার উপর আয় আমাদের কর দিতে হবে। মোট করযোগ্য আয় 6,00,000। কত টাকা? 89,333। 6,333। এই টাকাটা দুইটা ক্লোজ করে দেবা। ঠিক আছে। বলো, এতটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? সিম্পল কাজ ছিল কিন্তু। অন্যরা একটু কথা বলেন রে ভাই, আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। বিনিয়োগ ভাতায় আগে আমরা কি করব? দেখো, প্রথম কাজ হচ্ছে বিনিয়োগ ভাতার চেয়ে আমরা কি করবো, এই যে এটা এন্ট্রিটা আগে নিয়ে আসবো উপর থেকে। তিনি তার মূল বেতনে 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তিনি মানে কে? কর্মচারী। কর্মচারী 10% দিছে, নিয়োগকর্তাও সম পরিমাণ দিছে। তাহলে আমরা বলছিলাম এই নিয়োগকর্তাটা হচ্ছে চাকরি হতে আয়ের ভিতরে আসবে, আর বিনিয়োগ ভাতার ভিতরে এই দুইটাই যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে এভাবে লিখতে পারি: অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। কত ছিল? কর্মী কত টাকা দান করছিল এখানে? এই যে দেখো, এখানে যে টাকাটা থাকবে, এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কত ছিল? বলো, নিয়োগকর্তা কত ছিল? 41,000। 48,000। তাহলে এখানে আসবে কয়জনের? দুইজনের। তাহলে 48,000 গুণন 2, 2। ডাবল হয়ে যাবে। তাহলে এখানে হবে কত? 96,000। সবসময় উপরে যাবে একজন আর নিচে যাবে হচ্ছে ডাবল। এটুকু মনে থাকবে? বলেন, মনে থাকবে কিনা? বুঝতে পারছি না, স্যার, আবার বলবো, বলো। বুঝলাম না স্যার। বোঝো নাই? না স্যার। আমি কি বললাম যে এইখানে এই যে চাকরি হতে আয়, এখানে কার তো আসবে শুধু? কার তো আইছে? কর্মী। নিয়োগকর্তা তো আইছে। আর নিয়োগকর্তা, জি স্যার। বিনিয়োগ ভাতাতে নিয়োগকর্তাটাও যাবে, কর্মচারীটাও যাবে। তাহলে কি এটা, নিয়োগকর্তা যে টাকা দিবে কর্মচারীও সেম টাকা দিবে। তাহলে নিয়োগকর্তা বুঝতে 48,000 টাকা রাখছিল, কর্মচারীকেও 48,000 টাকা রাখতে হবে। তাহলে কি 48,000 নিয়োগকর্তা দিবে, 48,000 কর্মচারী দিবে, তাহলে কি আজ ডাবল হয়ে যাবে না? স্যার, এটা তো বুঝছি স্যার। এটাই তো বলতেছি আমি। হুম। ও। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি, দেখি পরের টুক কি আছে। আতিয়া, না বুঝলি বলো। আমরা কি বলছিলাম? এই পারিবারিক খরচ, এই পারিবারিক খরচটা বিনিয়োগ ভাতাতে অন্তর্ভুক্ত হবে না। তারপর আমরা নিয়ে আসবো হচ্ছে এই যে জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম, এখানে পলিসির মূল্য রয়েছে কত? 1,50,000 টাকা। আর জীবন বীমা প্রিমিয়াম দেওয়া রয়েছে আমাদের 10,000 টাকা। তাহলে ভালোভাবে একটু খেয়াল করব জীবন বীমা প্রিমিয়ামটা। একটু এখানে রুল আছে আমাদের। আমরা এভাবে একটা ভালোভাবে বুঝতে পারলি সবগুলো সেম, তাহলে এভাবে লিখবো জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে আমাদের দেওয়া ছিল একটা, কত দেওয়া ছিল? 10,000 টাকা দেওয়া আছে না? বলেন। জি স্যার। জীবন বীমা হ্যাঁ স্যার। প্রিমিয়াম
শীটটা একটু কপি বই, যাদের কাছে বই আছে বই থাকলে ভালো। বই যাদের কাছে আছে কমার্স পাবলিকেশনের বই থেকে দেখতে পারেন। যাদের কাছে বই নাই, আমি পিডিএফ কপি দিচ্ছি, যদি বই না থাকে একটু পিন করে নেবেন। তাহলে জীবন বীমা প্রিমিয়াম যেটা দেওয়া আছে এটাকে আমরা বসাবো। তারপরে এর সাথে আরেকটা কাজ লিখবো, সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ সীমা বিমা মূল্যের 10%। বিমা, সর্বোচ্চ সীমা বিমা মূল্যের উপর কত পার্সেন্ট, এটা ফিক্সড। সর্বোচ্চ সীমা বিমা মূল্য যে টাকা থাকবে তার উপরে 10%। তাহলে বিমা মূল্য আমার কত টাকা আছে, এই যে পলিসির মূল্য। তাহলে আমাদের হচ্ছে প্রথম কাজ লিখতে হবে জীবন বীমা প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে এই যে এটা 10,000। পলিসির মূল্য রয়েছে কত, পলিসির মূল্য কত রয়েছে, স্যার 1.5 লাখ। 1,10,000। তাহলে এই 1.5 লাখ টাকার উপরে নিতে হবে হচ্ছে তোমাকে 10%। এই 10%টা আমাদের কোথায় থেকে নিয়ে আসতে হবে, 10%টা আমাদের ভুল। মুছতে রাখতে হবে। তাহলে জীবন বীমা প্রিমিয়াম যে টাকা দেওয়া থাকবে ওটা লিখবো। তারপরে যদি বিমা মূল্য দেওয়া থাকে, বিমা মূল্যের উপরে আমরা 10% লিখবো। এখানে কিন্তু আমি চাইলে 15%, চাইলে 20%, চাইলে 12% লিখতে পারবো না। ঠিক আছে, আমার 10% ব্যতীত যদি অন্য কোনো পার্সেন্ট লিখি তাহলে কি হবে, ভুল। ভুল হবে। আমাদের ফিক্সড 10%। তাহলে এখন এভাবে লেখার পরে লিখতে হবে জীবন, জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম এখন ছোট টি, ছোট কোনটা এটা নিয়ে সেখানে বসাইতে হবে। ছোট কোনটা, 10,000। 10,000। ছোট হচ্ছে 10,000। এখন ধরেন আমার একটা, এখানে একটা আমি আপনাদের কোশ্চেন আমি করে দিচ্ছি, দেখেন এখানে একটা কোশ্চেন আমার থেকে আমি আপনাদের করতেছি। দেখেন যদি আমার এই টাকাটা দেওয়া না থাকে, ধরেন শুধু প্রিমিয়াম দেওয়া আছে, যদি এই টাকাটা না থাকে তাহলে আমরা কি কম্পেয়ার করতে পারবো মূল্যটা? না স্যার, তাহলে আমরা কার উপরে টাকাটা ধরবো, মূল্য পার্সেন্টেজ ধরবো? মূল্যটা যদি না থাকে তাহলে আর আমার কম্পেয়ার করতে হবে না, এই 10,000 টাকা নিয়ে এসে সরাসরি সরাসরি দেখাবো। যে ঋণ, মূল্যটা না থাকলে আমার এই এতটুকু আর লিখতেই হবে না। জি স্যার। না থাকে তাহলে এতটুকু কাজ করব না, সরাসরি জীবন বীমা প্রিমিয়াম লিখে এই যে যা দেওয়া থাকবে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, জি স্যার। যদি মূল্য দেওয়া থাকে তাহলে খেয়াল করব এই মূল্যটার সাথে এই কাজটা করব। মূল্য যদি দেওয়া না থাকে তাহলে তো আরো সুবিধা। আচ্ছা, তারপরে আমাদের কি রয়েছে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় কত, 30,000 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে এভাবে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা। তাহলে সরাসরি 30,000 টাকা দিয়ে দিব। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা, সরাসরি 30,000 টাকা দিয়ে দিব, দিয়ে এবার যোগ করো, তিনটা যোগ করো, যোগ করে দেখো কত হয়। স্যার 1,36,000। 1,36,000। স্যার তাহলে আমাদের, পলিসি মানে কি? বুঝি নেই বলো। পলিসি মানে কি স্যার? পলিসি বলতে যে মানুষ বীমা টিমা করে না, জি জীবনের স্যার। উপরে ব্যবসা প্রতিষ্ঠানের উপরে বীমা করে, বীমাকেই জি পলিসি স্যার, বলা নৌ হয়। বীমা, ভূমি বীমা এসব। হ্যাঁ, জি স্যার। যত ঝুঁকি ঝুঁকি এড়ানোর জন্য মানুষ কিছু কি করে, বীমা করে, বীমা বীমা করে। বীমা পলিসি বলে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের কি বের হলো, তার মোট বিনিয়োগ বের হলো। এইটুকু কি আমরা বুঝতে পারছি না কারো সমস্যা আছে? না স্যার, এটুক বুঝছি। আচ্ছা, আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি কেন, যে একদম ক্লিয়ার করার জন্য। আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখেন তাহলে আমাদের এইখানে এইখান থেকে আমরা হচ্ছে লিখবো, এই যে উপর থেকে লিখবো এনটিটা, এনটিটা লিখবো কি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। তাহলে এটা যাবে হচ্ছে বিনিয়োগ ভাতায়, কতটুক যাবে, চাকরি হতে আয়ে যতটুকু আসবে তার দ্বিগুণ যাবে বিনিয়োগ ভাতায়। ঠিক আছে, পারিবারিক খরচ, এই খরচটা আমাদের অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে না। এটা অনুমোদনযোগ্য খরচ, এজন্য বিনিয়োগ ভাতায় আসবে। এটা অনুমোদনযোগ্য খরচ, এজন্য বিনিয়োগ ভাতায় আসবে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এটা অনুমোদনযোগ্য খরচ নয়, বিনিয়োগ ভাতায় আসবে না। তাহলে আমরা দুইটা এন্ট্রি পেলাম। এই যে পারিবারিক ব্যয়, প্রধানমন্ত্রী, এই দুইটা এন্ট্রি মেমোরির মধ্যে একদম ফিক্সড করে রেখে দিই। যেখানেই পাবো ওইখানেই আমরা বিনিয়োগ ভাতায় এই দুইটা এন্ট্রি কি করব না, অন্তর্ভুক্ত করব না। ঠিক আছে। এই দুটার কাজ কোনো জায়গায় নাই তাই না স্যার? আছে, একটু আছে, দেখাচ্ছি আমি। মানে বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত করব না, এটা ধরে রাখো। জি ঠিক স্যার। আছে। জি স্যার। তারপরে এই যে মোট আয়ের উপরে কর রেয়াত, কর রেয়াত লিখবা হচ্ছে মোট আয়ের উপরে কতটুকু লেখা যাবে, কর রেয়াত। এটা আমাদের এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আমাদের কত বের হইলো জানি, 1,36,000 না, 1,36,000। এরপরে আমরা, এরপরে কি লিখছি দেখেন, কর রেয়াত সীমা, কর রেয়াত সীমা, এই তিনটা লাইন মুখস্থ রাখতে হবে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার। আমাদের ফিক্সড মোট আয়ের উপরে কত পার্সেন্ট, বলো, মোট আয়ের উপরে কয় পার্সেন্ট? 3%। এই 3% কিন্তু চেঞ্জ হবে না। এখন মোট আয় আমরা কত বের করলাম, মোট করযোগ্য আয় দেখি উপরে বের করছি না আমরা, এই যে 6 লাখ, কত বের করছো, চাকরি হতে মোট করযোগ্য আয় 6,89,333। তাহলে আমরা এখানে লিখবো 6 লাখ, কত, 6 লক্ষ ৯৯ উননব্বই হাজার হাজার 6,89,000, ৩৩৩। কত, 333। আর এখানে, এইখান থেকে হচ্ছে এই যে প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল দান করছিল এটা বিয়োগ করে দিব আমরা। প্রধানমন্ত্রী কত টাকা দান করছিল, 20,000 টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বলতে এই এন্ট্রিটা হচ্ছে আমাদের কর অব্যাহত প্রাপ্ত আয়। কর অব্যাহত প্রাপ্ত আয় যদি এই এন্ট্রিটা থাকে, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর যে টাকা থাকবে তার উপরে 3% নিব। এখন আমাদের কোশ্চেনের মধ্যে ধরো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নাই, তাহলে কি আর আমার বিয়োগ করার স্কোপ আছে, বলো। না স্যার। তাহলে হ্যাঁ স্যার। প্রধানমন্ত্রী খেয়াল করব, যে ম্যাপটা দেওয়া থাকবে ওই ম্যাপটাতে আমাদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান আছে কিনা এটা খেয়াল করব। এটা বাদ দিয়ে যে টাকা থাকবে তার উপরে 3% করবো আমরা। যদি তা না থাকে তাহলে আমরা মোট আয়ের উপরে সরাসরি কি করব, 3% নিব। ঠিক আছে। জি স্যার। পার্সেন্ট ধরো কত হয় সেখানে বসে দাও, বাদ দিয়ে 3% ধরো, বাদ দিয়ে 3% ধরলে আমাদের কত আসে, স্যার 20,079। 20,079 না। 79, জি স্যার। আচ্ছা, তারপরে বিনিয়োগ ভাতার উপর 15%, এটাও ফিক্সড। বিনিয়োগ ভাতার উপর 15%। তাহলে এই যে বিনিয়োগ ভাতা হচ্ছে এই যে টাকাটা কত, কত টাকা বিনিয়োগ করলাম, মোট বিনিয়োগ, এই মোট বিনিয়োগ 1,36,000। 1,36,000। 1,36,000 ইন্টু 15% কত হয় দেখো, বিশ 1 লাখ, হাজার চারশো কত, 20,400। 20,400 স্যার। 400। আর আরেকটা হচ্ছে কি, গ নাম্বার, সর্বোচ্চ সীমা 10 লাখ, ফিক্সড। ঠিক আছে। এই তিনটা, তাহলে আমার কি, এখানে 3%টা ফিক্সড, এখানে 15%টা ফিক্সড, এখানে 10 লাখ ফিক্সড। সব অঙ্কেই লিখতে হবে, বুঝতে পারছি, বলেন। তারপরে এই তিনটা লেখার পর আমরা লিখব কর রেয়াত বা সার, তিনটির মধ্যে ছোটটি। এই তিনটার মধ্যে খুঁজবো কোনটা ছোট, এটা ফাইনাল করে দিব। কোনটা ছোট আমাদের, প্রায় 20,079। জি স্যার। আচ্ছা এখন বুঝতে পারছেন কিনা বলেন, যদি না বুঝেন তাহলে আবার বুঝাই, যদি কোনো কোশ্চেন থাকে বলেন। এই যে বিনিয়োগ ভাতাটা এইভাবে নির্ণয় করব। এর আগে একটু কঠিন করে দিছিলাম, আজকে একটু এই যে এখানে সহজ করে দিলাম, এত কিছু লিখলাম না। ঠিক আছে, বুঝতে পারছি কি। জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা পর্দায় যাই। একটু মিউট করে রাখি রে ভাই, একটু, একটু মিউট করে রাখো, রাখা। স্যার আমার এখান থেকে সাউন্ড আসতেছে না তো। আচ্ছা, যার ওখান থেকে আসে একটু মিউট করে রাখো। তাহলে আমরা কর দায় নির্ণয়ে যাই। কর দায়টা আমরা একদমই সহজভাবে শিখবো, আরো সহজ কর দায়টা। কর দায়টা এর আগে আপনাদের করাইছিলাম, তারপরেও আবার করাচ্ছি। দেখেন আমাদের মোট আয় কত হয়েছিল, এখানকার মোট আয়টা আমি এমনি লিখে নিলাম, আপনাদের বোঝানোর জন্য লিখে নিলাম। এই যে 6,89,333, এখানে আমি এমনি লেখা রাখলাম।
6,99,333। এটা একটু বড় করে হাইলাইট করে দিই যাতে বোঝার সুবিধা হয়। 6 লাখ, কি ব্যাপার? আচ্ছা দেখেন, 6,89,333 টাকা আমাদের মোট আয় ছিল। এখন কি করব ভাই? এখান থেকে আমরা, আমাদের নিয়ম হচ্ছে কি, আমাদের নিয়ম হচ্ছে এই যে এখানে বলছে প্রথম 3 লাখ টাকার 3,50,000 টাকার উপরে 0%। এটা হচ্ছে আমাদের সাধারণ করদাতার ক্ষেত্রে। তাহলে আমাদের যে করদাতাটা, এটা কি সাধারণ করদাতা নাকি এটা জি স্যার। প্রতিবন্ধী করদাতা? এই যে এখানে বলে দিচ্ছে সাধারণ করদাতা হলে 3,50,000 টাকার উপর 0%। 0%। মহিলা বা 65 বছর, 65+ বয়স্ক করদাতা হলে, পুরুষ করদাতা হলে 4 লাখ টাকার উপরে 0%। তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী করদাতা হলে 4,75,000 টাকার উপরে 0%। গ্যাজেটভুক্ত বা চোদ্দত করদাতার ক্ষেত্রে 5 লাখ টাকার উপরে 0%। আমাদের করদাতা কোন ব্যক্তির মধ্যে পড়লো বলেন? জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। প্রতিবন্ধী বলা আছে? বলেন। প্রতিবন্ধী বলা নেই, মুক্তিযোদ্ধাও বলা নেই, 65+ বয়স্ক করদাতা বলা নেই। তারপরে এটা মহিলা করদাতা না, পুরুষ করদাতা। তাহলে এই সবগুলো করদাতা এইগুলোর ভিতরে নাই, তার মানে কত টাকার উপর 0% হবে আর? বলেন। এই তিন ব্যক্তির লাখ কত পঞ্চাশ টাকার উপর 0% হবে? 3,50,000। তাহলে আমরা লিখবো হচ্ছে 3 লক্ষ, এই যে প্রথম এন্ট্রিটা 3,50,000 টাকার উপরে 0%। তাহলে এখান থেকে 3,50,000 আমরা বিয়োগ করে দিব, -3,50,000। বাদ দিয়ে কত হয় দেখো, বাদ দিয়ে 3,50,000 বাদ দিলে কত থাকে? মোট আয় থেকে 3,50,000 বাদ দিয়ে দাও। 3,39,333। তাহলে থাকে হচ্ছে 3,39,000 না, জি তিনশো স্যার। তেত্রিশ এর পরবর্তী ধাপ কত? পরবর্তী ধাপ হলে 1 লাখ। এটা কি আমরা দিতে পারবো? বলো। জি স্যার। আমার টাকা রয়েছে 3 লাখ, পরবর্তী ধাপ হলো আমার 1 লাখ। সহজেই আমরা দিতে পারবো। তাহলে পরবর্তী 1 লাখ টাকার উপরে লিখবো হচ্ছে কত 5%। পার্সেন্ট? 5% ফিক্সড। তাহলে 1 লাখের 5% কত টাকা হবে? 5,000। তাহলে এখান থেকে আবার 1 লাখ টাকা বিয়োগ করে দিবা। যে টাকার উপরে বসাবে ওটা বিয়োগ করে করে পরের টাকাটা দেখতে হবে। 1 লাখ বিয়োগ করলে আমাদের থাকে কত? 2,39,000, 2,39,333। এখন আমি দেখবো যে আমার এই যে এই টাকাটা আমি প্রথমটা দিলাম, এই যেটাও দিছি, এটাও দিছি। এখন আমার কাছে রয়েছে 2,39,333 টাকা। তাহলে আমাদের বলছে পরবর্তী ধাপ হলো কত টাকা? পরবর্তী তিন ধাপ লাখ কত বলছে? 3 লাখ। তাহলে কি 3 লাখ টাকা কি আমরা দিতে পারবো? বলেন। আমাদের রয়েছে দুই না লক্ষ স্যার। উনচল্লিশ হাজার না স্যার। তিনশো তিরিশ কিন্তু আমার 0%। পরবর্তী ধাপ হচ্ছে 3 লাখ। তাহলে 3 লাখ টাকা তো আমার দেওয়ার স্কোপ নেই। তাহলে আমাকে লিখতে হবে কি? এখানে লিখতে হবে অবশিষ্ট। অবশিষ্ট অবশিষ্ট কত টাকা লিখতে হবে তাহলে? ওই যে অবশিষ্ট যে টাকাটা আমাদের থাকলো 2,39,000 উনচল্লিশ হাজার তিনশো তেত্রিশ 33। 2,39,333। 2%। এই টাকার উপরে অবশিষ্টর কিন্তু এই যে এই পার্সেন্ট ধরা যাবে না। পার্সেন্ট ধরতে হবে যে লাইনে অবশিষ্ট হবে। যদি এই লাইনে অবশিষ্ট হয় তাহলে অবশিষ্টের উপর কয় পার্সেন্ট ধরবো? বলো। এই লাইনে অবশিষ্ট হলে অবশিষ্টের উপর কয় পার্সেন্ট নিব? 5%। 5। এই লাইনে অবশিষ্ট হলে অবশিষ্টের উপর 10% নিব। এই লাইনে যদি অবশিষ্ট হয়ে যায় তাহলে নিব 15%। এই লাইনে যদি অবশিষ্ট হয় তাহলে নিব 20%। আর যদি এই লাইনে হয়ে যায় তাহলে নিব 25%। যে লাইনে অবশিষ্ট হবে ওই লাইনের পার্সেন্ট। তাহলে আমাদের এটাও গেল, এটাও গেল। আজকে আমাদের এই যে এখানে হচ্ছে অবশিষ্ট, তাহলে এই অবশিষ্টটা, অবশিষ্টের উপরে কত পার্সেন্ট নিব আমরা? 10%। 10। 10% নিলাম। 10% কত টাকা হয় 10% নিলে? 23,933। 23,000, কত? 933। 933। যোগ করো। মোট কর্তায় 23 আর হচ্ছে 5, 28,000 933। 933।
এখন 28,933 টাকা আমাদের কর দিতে হইতো, কিন্তু আমাদের সরকার থেকে কিছু টাকা আমাদের মাফ করে দিছে। তাহলে কত টাকা মাফ করে দিছে সরকার থেকে? 15। আর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে এখানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলটা এখান থেকেও বাদ দিতে হবে। তাহলে আমাদের মোট আয় হচ্ছে কত টাকা? মোট আয় হচ্ছে কত টাকা? এই যে টাকাটা না, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এখানেও কাজ করতে হবে, 20,000 টাকাটা বাদ দিতে হবে। এটা নতুন ফাইন্যান্স। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 20,000 আরো কমা দিতে হবে। তাহলে 20,000 বাদ দিবা। বাদ দিয়ে যে টাকা থাকবো তার উপর থেকে ক্যালকুলেশন করা শুরু করতে হবে। মানে আমাদের 20,000 টাকা বিয়োগ করে আমাদের কত টাকা থাকবে? 20,000 টাকা বাদ দিলে 6,99,000 থেকে যদি 20,000 বাদ দিই, তাহলে আমার 6 লাখ কত থাকে? 69,000 না? জি ছয় লাখ স্যার। 69,333। 333। তাহলে এইটা হয়ে যাবে কত? 39-এর কাছে আরো 20 কমা দাও। তাহলে 20 কমা দিলে কি 19,000 না? এটাও জি হবে স্যার। কত? 19,000। আমাদের সব ঠিক আছে, শুধুমাত্র এই যে এটা কত লিখতে হবে? 19,000 লিখতে 19। হবে। তাহলে 19,000 লিখলে আমাদের হবে কত? 10%। 21,000। কত হবে? 21,933। 33। 21,000 আর হচ্ছে কত? 5,000। তার মানে 26,933। 33। এটা হলো মোট কর দায়। এই টাকা আমার কর দিতে হইতো। এখন সরকার আমাদের কিছু টাকা এখান থেকে কি করছে? মাফ করে দিছে, যে এই টাকা করছে। আপনাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে কোন টাকার উপরে ট্যাক্স দিতে হবে না? এই যে এখানে যে টাকা আমি বিনিয়োগ করছি, এই যে কর রেয়াত বা সার, কত টাকা সার পাইছি আমি? এই যে এই টাকা 20,000। কত? 80। 20,079 না? 79। জি স্যার। তাহলে 20,079 এখান থেকে কর রেয়াত পেলা। তো তোমার তবে মোট কর পরে দেওয়ার স্যার কর কথা। রেয়াতের পরিমাণ দিব। হ্যাঁ, স্যার ওটা লিখে স্যার কর রেয়াতের পরিমাণটা বের করব। এই যে কর রেয়াতের পরিমাণ, ওই টাকাটা সরাসরি নিয়ে আসবো। 20,000 কত? 79। তাহলে তোমার দেয়া লাগতো 26,000। এখন তুমি জি বিশ স্যার। হাজার 79 টাকা কর মাপ পেয়ে গেলা। তাহলে তোমাকে জি কত স্যার। টাকা কর দিতে হবে? 26 বাদ দিয়ে যে টাকা হয় এই টাকা 933। কর দিতে হবে। কত 20,000। হয়? 6,854। 6,000। এই টাকাটা তোমাকে দিতে হবে সরকারকে ট্যাক্স, 6,854 টাকা। নিট প্রদেয় কর। এটা হচ্ছে নিট প্রদেয় কর। শেষ কাজ। এ পর্যন্ত কাজ করতে হবে। সবাই এই ম্যাথটা একটু ভালোভাবে দেখেন, আজকে দেখে খাতা একটু আবার করেন করে। স্যার এটার ভিডিও তাহলে দিয়েন স্যার, গ্রুপে পোস্ট করে দিয়েন তাহলে।